এখন আমাদের আলোচ্য বিষয় মাটির উপরে চা গাছ। তোমরা চা গাছ কোনোদিন দেখেছো? চা গাছ কোথায় হয় জানো? কোথাকার চা পৃথিবী বিখ্যাত? দার্জিলিং হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের চা পৃথিবীর সব থেকে বিখ্যাত এবং খুব দামি হয়। দার্জিলিংয়ের মাটি চা গাছের জন্য ভীষণ উপযুক্ত। আজকে আমাদের বিষয় হচ্ছে মাটির উপরে চা গাছ। তোমরা কি জানো যে সব খাদ্যের জন্য মাটির দরকার? প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য গাছের অবশ্যই প্রয়োজন, কারণ গাছ থেকে সব জীব খাদ্য পায়। আজকে তোমরা যে যে জিনিস খেয়ে এসছো, কেউ হয়তো ভাত খেয়ে এসছো, ডাল খেয়ে এসছো, তরকারি খেয়ে এসছো, কেউ হয়তো ভাত মাছ খেয়ে এসছো, কেউ ভাত ডিম খেয়ে এসছো, বা কেউ চিঁড়ে খেয়ে এসছো, বা কেউ রুটি খেয়ে এসছো। তোমরা যেটাই খাও না কেন, প্রত্যেক খাবার কিন্তু আসে প্রত্যক্ষভাবে, সরাসরিভাবে বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে বা গাছ থেকে। এবং এই গাছ আমাদের যে খাদ্য দেয়, সেই খাদ্যটা কোথা থেকে নেয়? মাটির উপর থেকে নেয়, কারণ গাছ জন্মায় মাটির উপরে। তাহলে আমরা বলতে পারবো কি যে সব খাদ্যের জন্য মাটির দরকার। তাহলে প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্যে গাছের অবশ্যই প্রয়োজন, কারণ গাছ থেকে সব জীব খাদ্য পায় আর গাছ জন্মায় মাটির উপরে। তাহলে আমরা বলতে পারি সব খাদ্যের জন্যে মাটির দরকার। বোঝা গেল? আমাদের সমতলে যেমন ধান, আমাদের সমতলে কি হয়? ধান হয়, গম হয়, আলু হয়, শাকসবজি হয়। আমাদের সমতলে যেমন ধান, গম, আলু, শাকসবজির চাষ হয়, তেমনি পাথুরে জমিতেও, তেমনি পাহাড়ের পাথুরে জমিতেও কিন্তু বিভিন্ন ফসলের চাষ হয়। তবে মনে রেখো, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ে চা চাষ সব থেকে বেশি হয়। দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত, যেটা আমরা আগেই বলেছি। তাহলে আমাদের সমতলে যেমন ধান, গম, আলু, শাকসবজির চাষ হয়, কারণ এইসব ফসলের জন্য উপযুক্ত মাটি, উপযুক্ত জল, উপযুক্ত আবহাওয়া কিন্তু আমাদের সমতলে আছে। তেমন পাহাড়ি এলাকাতে চায়ের জন্য উপযুক্ত আবহাওয়া, উপযুক্ত মাটি, উপযুক্ত জল কিন্তু আছে। এবং দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবীর সব থেকে বিখ্যাত চা। ঠিক আছে, পাহাড়ে দেখো, এখানে দেখো একটা ছবি, দেখো এখানে ছবিতে দার্জিলিংয়ের চা গাছ দেখেছো? কি সুন্দর একদম চা হয়েছে, চা গাছ হয়েছে এরকম পাহাড়ের ঢালে। সুন্দর লাগে চা গাছগুলোকে, মনে হয় যেন কেউ ভেলভেট পেতে রেখেছে চা গাছ। এইবারে আমরা আসি যে পাহাড়ে কিভাবে চাষ হয়। পাহাড় তো সমতল নয়, পাহাড় হচ্ছে এইরকম, এরকম অসমতল, এইরকম অসমতল। তাহলে এখানে চাষ হয় কিভাবে? না, পাহাড়ের ঢালে সিঁড়ির ধাপের মতো চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয়, সেখানে জল আটকে চাষ করা হয়। এই পাহাড়ের ঢালে এই সিঁড়ির ধাপের মতো এরকম তৈরি করা হয়। এই সব সিঁড়ির ধাপের এইসব জায়গাগুলো উঁচু করা হয় যাতে জল আটকানো যায়। এবং এই সব, তাহলে বৃষ্টি হলে কি হচ্ছে? জলটা এখানে আটকে যাবে, নিচে পড়বে না, জলগুলো আটকে যাবে, নিচে পড়বে না, এবং এইসব জায়গাতে কিন্তু চাষ হয়। তাহলে পাহাড়ি ঢালে সিঁড়ির ধাপের মতো চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয়, সেখানে জল আটকে চাষ করা হয়। তাহলে এবার আমরা আসি পাহাড়ে। এই দেখো এখানে ধাপ করা হয়েছে, দেখো ধাপ চাষ, পাহাড়ে ধাপ করা হয়েছে, এরকম ধাপ করা হয়েছে, ধাপে 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 কিন্তু চাষ হচ্ছে, জল আটকে এখানে কিন্তু চাষ হচ্ছে। এখানে পাহাড়ি এলাকায় চাষ কিন্তু এইভাবে হয়। তাহলে পাহাড়ে এবারে কি ধরনের ফসল পাওয়া যাবে? কি ধরনের ফসল, কি পাহাড়ে কি ধরনের ফসল চাষ করা হয়? না, পাহাড়ে ধান হয়। এছাড়া যেহেতু
পাহাড়ি এলাকা বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, সেই জন্য শীতকালীন সবজি যেমন কপি, টমেটো, গাজর, বিন, মূলো, বিট প্রভৃতি কিন্তু চাষ ভালো হয়। তা পাহাড়ে কি হয়? ধান হয়, কারণ পাহাড়ি এলাকার লোকেরা ভাত খায় কিন্তু এরা ধান হয়। এছাড়া পাহাড়ি এলাকায় বেশিরভাগ সময় ঠান্ডার সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, বিন, মূলো, বিট প্রভৃতির কিন্তু চাষ হয়। দেখো পাহাড়ি এলাকায় গাজর, বিট, টমেটো এইসব কিন্তু শাকসবজি এখানে পাহাড়ি এলাকায় যেমন আমাদের শীতকালে পাওয়া যায়, সেই সবজিগুলো পাহাড়ি এলাকাতে সবসময় হয়, কারণ সেখানে কিন্তু সারা বছরই কম বেশি ঠান্ডা থাকে, তাই না? এইবারে আমরা আসছি পাহাড়ের চাষে কতটা মাটি লাগে, কারণ পাহাড়ে তো পাথুর এলাকা, মাটি ওখানে খুবই কম। তাহলে কতটা মাটি লাগে না, ওখানে ধান বা শাকসবজি চাষে মোটে 1 থেকে 1.5 ফুট গভীর মাটি লাগে। বেশি মাটি তো ওখানে পাওয়া যাবে না পাথুর এলাকাতে, তা যেটুকু মাটি থাকে সেটুকু মাটিতেই ধান চাষ হয়। তবে সেই ধান চাষে ধানের পরিমাণ তো আমাদের সমতলের মতো অতটা বেশি হয় না। তাহলে ধান বা শাকসবজি চাষে মোটে 1 থেকে 1.5 ফুট গভীর মাটি লাগে। এখন প্রশ্ন আসতে পারে যে পাহাড়ে কি বড় গাছ হয় না, কারণ পাহাড়ে মাটি কম? হ্যাঁ, পাহাড়ে কিন্তু বড় বড় গাছ হয়, কিন্তু বড় গাছের শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায়। পাথরের এলাকায় শিকড়গুলো পাথর ভেদ করে মাটিতে ঢুকে যায়, কখনো পাথর ফাটিয়েও ঢুকে যায়, গিয়ে তলায় মাটি পায়। তোমরা এই যে পাথরে কিভাবে মাটি হয়, আমরা যদি একটা উদাহরণ দেখবে বাড়ির কার্নিশে বা বাড়ির সানসেটে বট গাছ তৈরি হচ্ছে কিভাবে, ওইখানে বাড়ি ভেদ করে, সিমেন্টের দেওয়াল ভেদ করে খানিকটা ঢুকে যায়, সেখানে গিয়ে তারা শিকড়টা বার করে। তেমনি তারা পাথর ফাটিয়ে বড় বড় গাছের শিকড় মাটির তলায় ঢুকে যায় এবং পাথরের তলায় কিন্তু মাটি থাকে। এবার আমরা আসছি পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে না, পাথরের মধ্যে মাটি আসে ভূমিকম্প, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়ে যায় এবং অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস, ফার্ন ও মাটি তৈরিতে সাহায্য করে। সেই মাটির কিছুটা ফাটল দিয়ে ভিতরে চলে যায়, আর কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে চলে আসে। তাহলে কি হলো না, পাথর, এই যে পাথর, এই বড় বড় পাথর, এইগুলো কি হয় ভূমিকম্পে, সূর্যের তাপে, বৃষ্টিতে এই পাথরগুলো ছোট 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 গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেগুলো আবার ভূমিকম্প, বৃষ্টি বা সূর্যের তাপেতে আরো ছোট 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 কণায় পরিণত হয়ে মাটি পরিণত হয় এবং এই মাটিগুলো কি ওই বড় বড় পাথরের তলায় ঢুকে যায়, ঢুকে পাথরের তলায় মাটি থাকে, আর কিছুটা বৃষ্টির জলে ধুয়ে সমতলে চলে আসে। বৃষ্টির জলে ধুয়ে সমতলে মাটি কিছুটা ধুয়ে আসে। তাহলে পাহাড়ের মাটি কিভাবে তৈরি হয় না, ভূমিকম্প, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়ে অনেক বছর ধরে এরা আস্তে 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 মাটি তৈরি হয়। তাহলে আজকে যদি আমরা সমস্ত আলোচ্য বিষয়টা একবার ঝালিয়ে দেখি, তাহলে আমরা কি দেখব না, সব খাদ্যের জন্য মাটি দরকার। কেন না, প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য গাছের অবশ্যই প্রয়োজন, কারণ গাছ থেকে সব জীব খাদ্য পায় আর গাছ জন্মায় মাটির উপরে। তাহলে আমরা বলতে পারি সব খাদ্যের জন্য মাটির দরকার। আমাদের সমতলে যেমন ধান, গম, আলু, শাকসবজি চাষ হয়, তেমনি পাহাড়ের পাথুরের জমিতেও বিভিন্ন ফসলের চাষ হয়। তবে মনে রেখো, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ে চা চাষ সব থেকে বেশি হয়। দার্জিলিংয়ের চা পৃথিবীর বিখ্যাত। পাহাড়ে কিভাবে চাষ হয়, পাহাড়ের ঢালে সিঁড়ির ধাপের মতো চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয়, সেখানে জল আটকে চাষ করা হয়। এই যে দেখো, পাহাড়ে ঢালে ধাপ ধাপ সিঁড়ির মতো করে সেখানে চাষ করা হচ্ছে। পাহাড়ে কি ধরনের ফসল চাষ করা হয়,
পাহাড়ে ধান হয়। এছাড়া যেহেতু পাহাড়ি এলাকা বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, সেই জন্য শীতকালীন সবজি যেমন কপি, টমেটো, গাজর, বিন, মূলো, বিট প্রভৃতির চাষ হয়। পাহাড়ের চাষে কতটা মাটি লাগে? ধান বা শাকসবজি চাষে মোটে 1 থেকে 1.5 ফুট গভীর মাটি লাগে। আর পাহাড়ে বড় গাছ কিভাবে হয় না, বড় গাছ হয়, বড় গাছের শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায়, কখনো পাথর ফাটিয়েও ঢুকে গিয়ে পাথরের তলায় মাটি পায়। পাথরের তলায় মাটি আসে কোথা থেকে না, ভূমিকম্প, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস, ফার্ন ও মাটি তৈরিতে সাহায্য করে। সেই মাটির কিছুটা ফাটল দিয়ে ভিতরে চলে আসে, আর কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে চলে আসে। তাহলে আজকের বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারলে। তোমরা বাড়ি গিয়ে আজকের বিষয়বস্তুটা খাতায় সুন্দর করে যদি লেখো, তাহলে কিন্তু তোমাদের বহুদিন জিনিসটা মনে থাকবে।